আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। তার চোখ দুটো ঠিক হাঁসের ডিমের মতন, আর চোখে কোনো মণি নেই, সাদা ফ্যাটফ্যাটে সাদা। ঢোক গেলে মিলা। টেবিলের উপর রাখা মস্ত লণ্ঠনের লালচে শিখাটা কেঁপে ওঠে হঠাৎই। লোডশেডিং, বাইরে ঝিঝি ডাকছে। দূর থেকে ভেসে আসে শাঁখের ক্ষীণ শব্দ, কে যেন সন্ধ্যা দিচ্ছে। ডাক্তারবাবু গমগমে গলায় বলে উঠলেন, ও হবে না, কোড়া থেকে বল, কবে থেকে ঘটনার সূত্রপাত, কি কি ঘটেছে সব খুলে বল, গলা শুকিয়ে গেলে জল খেয়ে নে। টেবিলে রাখা কাচের গ্লাসের ঢাকনা সরিয়ে ঢকঢক করে গ্লাস খালি করে নীলা। ভট্টাচার্য ডাক্তার চশমার ওপর দিয়ে দেখেন ছেলেটার দু চোখের কোলেই পুরু কালির ছাপ, চোখ জোড়া কোটরে ঢুকে গিয়েছে, কণ্ঠাটা উঁচু হয়ে আছে। ঠক করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখে ছেলেটা। দেয়ালঘড়ির পাশে সেটে থাকা থলথলে টিকটিকিটা একটা আরশোলা গেলেছে। ঠোঁটের কোণ দিয়ে একখানা কাঁটাওয়ালা ঠ্যাং বেরিয়ে রয়েছে, ঠ্যাংটা আবার হালকা হালকা নড়ছে। সেদিকে একবার আর চোখে দেখে নিয়ে তলার ঠোঁটটা কামড়ে কিছুক্ষণ বসে থাকে নীলে। তারপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় শুরু করে, ভচ্চার জেঠু, আপনি তো জানেনই আমি অঙ্কে কাঁচা। এবারে অ্যানুয়াল পরীক্ষা দিয়েই বুঝে গেছিলাম যে পাস আমি করব না। অঙ্ক পরীক্ষার আগের দিন রাত্রিরে 2:30 অবধি বাবা ইম্পর্টেন্ট অঙ্কগুলো কষিয়েছিল, ঠিক সেগুলোই ভুল করে এসেছি। ফিরে বাবাকে বলেছিলাম যে পরীক্ষা ভালো হয়েছে। আমি জানতাম যে রেজাল্ট বেরোলে বাবা পিঠের চামড়া গুটিয়ে দেবে। তাও একটা সাবজেক্টে ফেল হলেও নতুন ক্লাসে তো উঠাবেই। কদিন বইপত্তরও ছুঁইনি, সারাদিন মারপিটে খেলেছি। মা চেঁচালে বলেছি ক্লাস 8-এ উঠে দিনরাত পড়ব। এখন কটা দিন খেলে নেই। রেজাল্টের দিন চান টান করে ভাত খেয়ে স্কুলে যেতেই আমার মাথায় বাজ পড়ল। রেজাল্ট হাতে পেয়ে দেখি শুধু অঙ্কে না, 4-4টে সাবজেক্টে ফেল করেছি। আঙুলের কর গনে নিলে, অঙ্ক, ইতিহাস, ভৌতবিজ্ঞান আর ভূগোল। রেজাল্টে লাল কালি দিয়ে হেড স্যার বড় বড় করে লিখেছেন, অনুত্তি অনুত্তি। গম্ভীর গলায় ডাক্তারবাবু বললেন, অনুত্তীর্ণ? হ্যাঁ জেঠু, ওই অনুত্তীর্ণ। 168 রোল ভোম্বলও পাশ করে গেছে। সে আমাকে ভেঙচি কেটে গেল। আমি ঠিক করলাম আর বাড়ি ফিরব না। এই রেজাল্ট নিয়ে ঘরে ঢুকলে বাবা জ্যান্ত পুঁতে ফেলবে। সারা দুপুর বিকেল দক্ষিণের মাঠে বসে রইলাম। বাগদি পাড়ার ছেলেগুলোর সঙ্গে খানিকক্ষণ পাওয়ার বলও খেললাম। তারা চলে যেতে ঘাসের উপর শুয়ে শুয়ে অনেক ভেবেচিন্তে শেষ ঠিক করলাম যে কলকাতা যাব। মনসাতলা স্টেশনে কাল ভোরে 5:14 লোকালটা ধরতে পারলে বেলাবেলি কলকাতা। ট্রেন থেকে নেমে একটা বাস বদলাতে হবে, শুধু পকেটে 10-12 টাকা ছিল। অসুবিধে হতো না, কলকাতায় আমার সেজো মাসির বাড়ি, 4 বার গেছি, ঠিক চিনে চলে যেতে পারবো। তারপর কাজ করবার করে অনেক টাকা কামিয়ে ফিরে আসব। বাবা তখন আর মারধর করবে না বলে আমার মনে হয়। আমি বড়লোক হয়ে ফিরে এসে বাবা মায়ের ঝগড়াও বন্ধ করে দেব। মুশকিলটা হলো সেই রাত্রিটা কাটানো নিয়ে। শিমুলগাছা আর মনসাতলায় বাবাকে সব্বাই চেনে। সন্ধে নামবে খানিক বাদেই। সেই সকাল 10টায় বেরিয়েছি, বাড়ি ফিরিনি দেখে এখন বোধহয় চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলা কেউ যদি দেখে আমি শিমুলগাছা ব্রিজে বা মনসাতলা স্টেশনে আশেপাশে ঘুরঘুর করছি, হিড়হিড় করে টানতে টানতে বাড়ি নিয়ে গিয়ে ফেলবে। তখনই আমার মাথায় বুদ্ধিটা খেলল। আপনি তো জানেনই জেঠু যে দক্ষিণের জঙ্গলে অনেক পোড়ো বাড়ি টাড়ি আছে। আমরা বন্ধুরা মিলে অনেকবার সেখানে ঢুকেছিও, কখনো খরগোশের বাচ্চা, কখনো বা পাখির ডিম খুঁজতে।
বেশিরভাগই যেতাম অবশ্য লুকোচুরি খেলতে। যদিও নেকড়ে বা ভাল্লুকের ভয়ে খুব গভীরে কোনোদিনও যাইনি, তাও ভাঙাচোরা বেশ কটা বাড়িঘর চোখে পড়েছে। জঙ্গলে ঢুকে খানিকটা গেলেই বড় দিঘির পাড়ে একটা চওড়া দালানওয়ালা বাড়ি রয়েছে। সবাই বলে সেখানে নাকি এক নীলকর সাহেব থাকতো। কটা ঘর এখনো আস্ত আছে। কলেজের ছেলেরা মাঝে মধ্যে সেখানে মাদুর পেতে তাস টাস খেলে। একবার আমাদের পাড়ার বিল্টুদার সঙ্গে আমি সেখানে গিয়েছিলাম। জানতে পেরে বাবা খুব পিটিয়েছিল। যাকগে, তো ভাবলাম সেই বাড়িটাতেই আজ রাত্রিটা কোনো মতে কাটিয়ে দিব। মাদুর, মোমবাতি, দেশলাই সবই ওখানে পাওয়া যাবে। দম নেয় নিলে। লণ্ঠনের আলোয় ভট্টাচার্য ডাক্তারের বিশাল কালো ছায়ার মাথা কড়িকাঠ ছুঁয়েছে। স্যার আশুতোষের মতো পরু গোফে আঙুল বোলাতে বোলাতে তিনি বললেন, তারপর গেলি সেই বাড়িতে? ফ্যাঁসফ্যাঁসে গলায় ফের শুরু করে নিলে। দক্ষিণের জঙ্গলে ঢুকে বায়ের পায়ে চলা রাস্তাটা ধরে খানিকটা এগুলেই বুড়ো বটের ভাঙা বেদি। সেই বটগাছ ছাড়িয়ে মিনিট পাঁচেক দক্ষিণমুখ হাঁটলেই বাড়িটা। একটা টোকো আম গাছের মোটা গড়ির আড়াল টপকাতেই দেখি দিদি কিচ্ছিরি রাক্ষসের মতো বাড়িটা দাঁড়িয়ে রয়েছে, যেন বেটা আমারই অপেক্ষায় ওত পেতেছিল। চোরকাটার ঝোপ টোপ পেরিয়ে বাড়ির উঠানে নামলাম। বাদিকে বাবলাবন, ডান দিকে প্রকাণ্ড দিঘি। পাতার ফাঁক দিয়ে ঝিরঝির করে উত্তরে হাওয়া বইছিল। আমার বেশ শীত করেছিল। ভাগ্যিস ফুলাতা সোয়েটারখানা পরে বেরিয়েছিলাম। দিঘির কালো জলে কি একটা বড় মতন ঘাই মারল। আলো প্রায় মরে এসেছিল। সেই চওড়া দালান উঠোনে সেই ফণি মনসার ঝোপ। শুধু শুধু একটা জিনিস দেখে অবাক হলাম। কি জিনিস? ছাদের উপর একটা ঘর। আগে যতবারই এসেছি কখনো খেয়াল করিনি যে এই বাড়ির ছাদেও একটা ঘর রয়েছে। একতলা বাড়ি, ন্যাড়া ছাদ। এতদিন তাই জানি। আজ দেখি ছাদের উপর একটা বেশ বড় ঘর। দেওয়ালগুলো কুচকুচে কালো। গত বছর মানু মশাটের আড়তে আগুন লেগে সব পুড়ে গেছিল, মনে আছে জেঠু? তারপর দেওয়ালগুলো কিরকম কালো মতন হয়ে গেছিল, ঠিক সেই রকম। তার মাথায় আবার গির্জের মতন চূড়ো। আর আমি তো তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা টাথা চুলকে সেটাই ভাবলাম। তারপর মনে হলো, বনে জঙ্গলে আলো আঁধারে কখন কি দেখেছি তার কি কোনো ঠিক আছে? হয়তো ঘরখানা বরাবরই ছিল, আগে খেয়াল করিনি। অন্ধকার হয়ে আসছিল। একতলার ঘরগুলো দরজা জানালা কোনো কপাট আর বাকি নেই। চোর ছ্যাঁচড়ে সব খুলে নিয়ে গেছে। থামগুলো গাচটে পান খাওয়া দাঁতের মতনই ইট বেরিয়ে রয়েছে। চারিদিকে অশ্বত্থ চারা গজিয়েছে। দালানের কড়িকাঠ থেকে কটা বাদুড়ও হেটমুন্ডু হয়ে ঝুলে আছে। কাছে পিঠেই কোথাও একটা খ্যাকশিয়াল ডেকে উঠল। আমার ভয় লাগছিল জেঠু, কিন্তু বাড়ি গেলেই দেখব বাবা পেয়ারা গাছের ডাল নিয়ে রেডি। লণ্ঠনের হলদে আলোয় নীলের চোখ ছলছল করে। স্নেহার্দ্র কণ্ঠে জেঠু বলল, জল খাবি? না জেঠু, ঠিক আছে। সাহস করে পায়ে পায়ে এগিয়ে একতলার ধারের ঘরটায় ঢুকলাম। দেখি মেঝের কোণে গুটিয়ে রাখা মাদুর। এই ঘরটাতেই বিল্টু দ্বারা তাস টাস খেলে। দেয়ালের আংটায় একটা প্লাস্টিকের প্যাকেট ঝুলছে। প্যাকেটটা পড়তেই দেখি দেশলাই, মোমবাতি আর একটা ছোট টর্চ লাইট। বিল্টু দাদাদের বন্ধুদেরই জিনিস। একটা চিড়ে ভাজার প্যাকেটও জেঠু ছিল। সেই সকালে দুটো ভাত খেয়ে বেরিয়েছি, খিদেও পেয়েছিল তেরে। প্যাকেটটা কেটে গালে ফেললাম। এক প্যাকেট চিড়ে ভাজা খেতে পেটে আগুন খানিকটা নিভল। বোতলের ছিপিটা খুলে একবার শুকে নিয়ে ঢকঢক করে আধ বোতল জলও খেয়ে নিলাম। বাকিটা রাখলাম রাত্তিরের জন্য। ততক্ষণে ভালোই অন্ধকার নেমেছে। একটা মোমবাতি জেলে মাদুর বগলে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালাম। নিচের ঘরগুলো একটা দরজা জানালাও আস্ত নেই,
রাত্রিরে যদি বুনো কুকুর বা খ্যাকশিয়াল ঢুকে আসে কে বাঁচাবে? মেঝেতেও ফাটাফুটি বিস্তর। কিউটের লেজ নাকি একটা যেন দেয়ালের ফাটলে সাত করে সে দিয়ে গেল। যদিও শীতকাল শুরু হয়েছে, সাপ বেরোনোর চান্সটা খুব কম, তাও আমি আর ঝুঁকি নিলাম না। উঠোনে দাঁড়িয়ে দেখেছিলাম ছাদের ঘরের দরজা জানালা এখনো আস্ত আছে। রাত্রিরে জন্তু জানোয়ার হাত থেকে বাঁচতেই ওই ঘরটাই ভরসা। তোর তো দেখি বেটা ভালোই সাহস। তোর বাবা তাহলে আমার কাছে এসে হত্য দিল কেন? ছেলে খায় না, ঘুমায় না, একাশ হয় না, দিন দিন শুকিয়ে আমসি হয়ে যাচ্ছে, খালি কি যেন দেখতে পায়। শিউরে ওঠে নিলে, ঘরের আনাচে কানাচে ভীতু চোখে কি যেন খোঁজে। দেয়ালের কোনায় জমে থাকা অন্ধকার হাতড়ায়। তার সাবধানী দৃষ্টি ফিসফিসিয়ে বলে, ভয় যতক্ষণ পেতুম না জেঠু, এখন পাই। শীতের শিমুলগাছা নিস্তব্ধ, থমথমে। সবাই যেন হঠাৎই কোনো মন্ত্র বলে ঘুমিয়ে পড়েছে। দেয়াল ঘড়ির টিকটিক শব্দ ছুঁচের মতন কানের পর্দায় বিঁধতে থাকে। নীলে ফের শুরু করে। সিঁড়ি বেয়ে সাবধানে ছাদে উঠে এলাম। ছাদময় যত রাজ্যের শুকনো পাতা, ডাল আর পাখির গু। এই প্রথম রাতের জঙ্গল দেখলাম। আমি দিঘির জলে ঠিকরে যাচ্ছে পূর্ণিমার চাঁদের আলো। কি ভালোই যে লাগলো জেঠু। কিছুক্ষণের জন্য যেন ভুলেই গেছিলাম যে আমি আর বাড়ি ফিরব না। ছাদ পেরিয়ে সেই ঘরটা, হাওয়ার দমকে বাতিটা নিভে গেল, কিন্তু চাঁদের আলোয় কোনো অসুবিধা হলো না। ঘরের দরজাটা কাঠের, জ্যোৎস্নার আলোয় তার পলিশ ঝকঝক করছিল। খুব অদ্ভুত নকশা কাটা। দুটো পাল্লায় দুটো চোখ, বড় বড় চোখ মেলে দরজাটা যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ঘাবড়ে গেছিলাম ঠিক, কিন্তু বাবার লাল টকটকে চোখের কথা মনে পড়তেই তাড়াতাড়ি করে দরজা ঠেলে আমি সেই ঘরে ঢুকে পড়লাম। কেন যে ঢুকলাম, কেঁপে উঠে নিলাম। কাছে দূরে শেয়ালদের খোরাস ওঠে, হু হু হুক্কা হুয়া। ভট্টাচ ডাক্তার বললেন, কেন, কিছু দেখলি? না জেঠু, তখনও কিচ্ছু দেখিনি। ফাঁকা ঘর, সাদা কালো খোপ খোপ পাথরের মেঝে, একদিকে দরজা আর তিনদিকে তিনটে বড় বড় জানালা। ঘরের মাঝখানে পাথরের উপর শুধু একটা নকশা কাটা। গোল আছে, ত্রিভুজ আছে, আবার অজানা ভাষায় কী সব যেন লেখাও আছে। আর কোণের দিকে একটা বড় কাঠের আলমারি। পাল্লার হাতল টেনে দেখলাম খুব শক্ত করে আটা। চোর ডাকাতদের নজর এড়িয়ে একদিন কিভাবে টিকে আছে কে জানে। উত্তরের জানালাটা খোলা ছিল, ছনছন করে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। চাঁদের আলো পড়ে পাথরের মেঝে ঝকঝক করছিল। মাদুরটা পাতলাম, জানালার গড়ার ধরে দাঁড়াতেই খুব কান্না পেল জেঠু। দিদির কথা খুব মনে পড়ল, মায়ের কথাও। আমি যে ঠিক করেছি আর বাড়ি ফিরবো না, এমনকি বাবার কথা মনে হলেও গলার কাছটা ব্যথা ব্যথা করতে লাগলো। মনে হলো বাড়ি ফিরে যাই, একটু না হয় মারই খেলাম, ও আমার অভ্যেস আছে। কলকাতা যাওয়ার ইচ্ছেটা যেন হঠাৎই উড়ে গেল। মনটা ধীরে ধীরে নরম হতেই অন্য এক ভয় বুকে চেপে বসতে শুরু করলো। এই বাড়িতে গেলে রাত একা থাকবো কিভাবে? গলা শুকিয়ে গেল, অন্ধকারটা আরও জাঁকিয়ে বসলো। জানালার বাইরের গাছপালাগুলো যেন অন্ধকারে ড্যাবডেবিয়ে চেয়ে আছে আমার দিকে। জন্তু জানোয়ারের ডাক কানে আসা শুরু হতেই কেঁপে উঠলাম। হাত পা জমে বরফ। এখন একা একা জঙ্গল ভেঙে বাইরে বেরোনোও তো খুব বিপজ্জনক। অন্ধকারে শেয়ালের গর্তে পড়ে ঠ্যাং ভাঙবে, নয়তো বুনো কুকুরের দল জ্যান্ত ছিঁড়ে খাবে। যেভাবেই হোক আজ রাতটা এ বাড়িতেই কাটাতে হবে। ভোরের আলো ফুটলেই সিধে বাড়ি। এই জন্য তাড়াতাড়ি ঘরের দরজা জানালা সব বন্ধ করে ছিটকিনি আটকালাম। মেঝেতে মোমবাতিটা জ্বালিয়ে রেখে মাদুরের উপর বাবু হয়ে বসলাম। বুক টিপটিপ করছিল। বাইরে হাওয়ার সনসনানি, শেয়ালের হুক্কা হুয়া,
বুনো কুকুরের খ্যাক খ্যাকানি সব কান খাড়া করে শুনতে লাগলাম। শুনতে শুনতে ওই ঠান্ডা মেঝেতেই কখন যে ঢুলে পড়েছি মনে নেই। এক ঘুমেই সকাল। তাহলে তো হতেই জেঠু। কখন যেন ঘুমটা ভেঙে গেল। মনে হলো ঘুমের ঘোরে খুট করে একটা শব্দ শুনেছি। অন্ধকার ঘুটঘুট করছে ঘর। প্রথমে কিছুক্ষণ বুঝতে পারিনি আমি কোথায়। তারপর একটু একটু করে সবটা মনে পড়তেই ধর্মইয়ে উঠে বসলাম। মোমবাতিটা নিভে গেছে। চারপাশ বড্ড থমথমে। কোনো শব্দ নেই। পকেটে ছোট টর্চটা ছিল। সেটাই জেলে নিয়ে চারিদিকে ঘোরালাম। মেঝেতে আতপোড়া মোমবাতিটা চোখে পড়ল। দরজা জানালা ভালোভাবেই আটা। টর্চের আলোটা ঘরের কোণে পৌঁছাতেই বুঝতে পারলাম খুট শব্দটা কোথা থেকে এসেছে। কোণের সেই আলমারির দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে। খুবই অল্প ফাঁক। টর্চের আলো ভেতর অবধি ঢুকতে পারেনি। ভেতরটা অন্ধকার। হতেই পারে। পুরনো কলকাবজা তো। হাওয়ার চাপে তারতম্য হলে কখনো কখনো নিচের থেকেই এদিক ওদিক হয়। না জেঠু, ওই আলমারির পাল্লা নিজে থেকে ফাঁকা হয়নি। কেউ খুলেছে। বাইরে থেকে না, কেউ ভেতর থেকে খুলেছে। আমার মনে হলো ওই ফাঁক দিয়ে কেউ আমাকে দেখছে। তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। খানিকক্ষণ কাঠ হয়ে বসে থাকার পর আমি খাট থেকে নামলাম। আমাকে যেন ভূতে পেয়েছিল জেঠু। আমার পাজোরা আমাকে চালিয়ে নিয়ে গেল সেই আলমারির দিকে। হাতের মুঠোয় শক্ত করে টর্চটা ধরে নিজের বুকের ধুকধুকুনি নিজে শুনতে পাচ্ছি। আলমারির ঠিক সামনে এসে দাঁড়াতেই একটা পচা গন্ধ নাকে এসে ধাক্কা মারল। ইঁদুর বসলে যেমন গন্ধ হয় সেরকম স্পষ্ট শুনলাম আলমারির ভেতর থেকে একটা চাপা হাসির শব্দ। কেউ যেন অতি কষ্টে হাসি চাপছে। হাত কাঁপছিল, তাও একটা হাতল ধরে টান দিলাম। ফাঁকাটা আর একটু চড়া হলো। টর্চের আলো দেখলাম। কি দেখলি? সত্যি বলছি জেঠু, বানিয়ে বলছি না। বিশ্বাস করছি। কি দেখলি বল। আলমারির ভেতরে একটা লোক। লোকটা অনেক লম্বা। আলমারিতে আটছে না পুরোটা, অনেকটা কুঁজো হয়ে আছে। তাই আমার টর্চের আলোটা সরাসরি তার মুখে পড়েছে। অমন মুখ আমি কোনোদিনও দেখিনি জেঠু। ব্যাঙের ছাতার মতো ফ্যাটে সাদা চামড়া, হাসিটা চওড়া, এই কান থেকে ওই কান অবধি। কেউ যেন জোর করে চামড়া কেটে ঠোঁট বানিয়ে লম্বাটে হলদে দাঁত, আর চোখ দুটো কি ফ্যাটে সাদা, পুরোটাই সাদা। প্রিয় আলাপকণ্ঠে দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন শিমুল গাছা জায়গা বড় সুবিধের না সিরিজের প্রথম গল্প শূন্য পর্ব। ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আলাপকণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ।